হৃদয়ারণ্যেও যে তটিনী, পর্ব 24। লিখেছেন অনিদ্রিতা আখি। সময় যেন নদীর স্রোত, নিরন্তর বহমান, কোনো বাধা তাকে থামাতে পারে না। ঠিক সেভাবেই উমাইরের জীবন থেমে নেই। তটিনীর চলে যাওয়ার পর থেকে তার প্রতিটি দিন যেন এক অনন্ত যন্ত্রণা। তটিনীর পালিয়ে যাওয়ার পর 15 দিন পার হয়ে গিয়েছে। এই 15 দিন উমাইর এমন কোনো জায়গা বাদ রাখেনি যেখানে তটিনীকে পাওয়া যেতে পারে। প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি শহর, প্রত্যেকটি সম্ভাব্য স্থান সে চষে বেরিয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। হতাশা যেন তার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তটিনীকে খুঁজে পাওয়া তো দূরের কথা, এমন কাউকে সে খুঁজে পায়নি যে তটিনীর কোনো খবর জানে। এই অন্ধকারময় অনিশ্চয়তার মাঝেই একদিন লেথ ভুল করে বলে ফেলে, ভাবি ওই অ্যাক্সিডেন্টে মারা যায়নি তো? হয়তো যার গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল সেই তার মৃতদেহ লুকিয়ে ফেলেছে। লেথের এই কথাটা যেন উমাইরের হৃদয়ে তীরের মতো বিঁধল। রাগে, যন্ত্রণায়, বেদনায় সে নিজেকে ধরে রাখতে পারেনি। প্রথমবারের মতো সে লেথের গায়ে হাত তোলে। লেথ যদিও এতে কিছু মনে করেনি, কারণ সে জানত উমাইরের হৃদয় কতটা ভারাক্রান্ত। সাথে তার এই কথাটি বলা উচিত হয়নি, এটা সে নিজেও বুঝেছিল। তাই উমাইরের রাগ পড়ে যাওয়ার অপেক্ষায় ছিল। লেথ জানত রাগ কমলে উমাইর ঠিকই তার কাছে ফিরে আসবে। তাই হয়েছিল। রাগ পড়ে গেলে উমাইর আবার তার কাছে ফিরে এসে কথা বলেছিল তটিনীর খুঁজে, নতুন কোনো দিশা খুঁজতে। কিন্তু প্রতিবারই সেই দিশা যেন আরও বেশি ঘোলাটে হয়ে উঠেছে। তটিনীর অনুপস্থিতি, অনিশ্চয়তা আর তার খোঁজ না পাওয়া, এই অন্তহীন ক্লান্তি যেন উমাইরের জীবনের অংশ হয়ে উঠেছে। উমাইর বিকুর সকালের খাবার খাইয়ে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে কিচেন থেকে কোকোর জন্য খাবার নিয়ে এলো। হ্যাঁ, কোকো আছে। তটিনী খাঁচার দরজা খুলে রাখলেও কোকো বাইরে উড়ে এসে কিছুক্ষণ পরেই নিজে থেকেই ফিরে আসে। একসময় সে কোকো ছিল উমাইরের চোখের বিষ, এখন সেই কোকোই যেন তার প্রিয় সঙ্গী। কোকোর যত্ন নেওয়া এখন উমাইরের নিত্যদিনের অভ্যাস। কোকো যেন একসময় উমাইরকে দেখলেই চেঁচামেচি করত, বিরক্ত হতো। অথচ এখন কোকো তাকে খুব ভালো করে চেনে, এমনকি তার যত্নও নেয়। উমাইর কোকোকে অদ্ভুত এক নাম শিখিয়েছে। নামটি হলো তনির বর। কোকো সেই নামটি বলতে শিখে গেছে, আর সেটি বলতে বলতে যেন ঘরে হাস্যরস তৈরি করে। সকালে কোকোর খাবার নিয়ে উমাইর ব্যালকনিতে গেল। তাকে খাবারের পাত্র হাতে দেখে কোকো ডানা ঝাপটাতে শুরু করলো। তারপর তার মিষ্টি কণ্ঠে চিৎকার করে বলতে থাকলো, টনি বর আসে, টনি বর আসে। কোকো এমন এলোমেলো কথা শুনে উমাইরের গুমুট মনেও এক টুকরো মৃদু হাসির রেখা খেলে গেল। তার চোখে মুখে এক মায়াবী প্রশান্তি ভরে উঠল, যেন জীবনের বিষণ্ণতা ভুলে গেল এই ছোট পাখির সরল কথাই। ব্যালকনির শীতল বাতাস তার কোকোর চঞ্চলতা কিছু মুহূর্তের জন্য তার সব চিন্তা ভুলিয়ে দিল। উমাইর বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, তুই তো একটা পাখি, বুঝতে পারিস তুই কার ভালোবাসা ছিলি আর কার বিষ। কিন্তু সে তো মানুষ, সে বুঝল না আমার কিছুই। কাছে থাকলে পুরাতো, আর দূরে গিয়েও পুরাচ্ছে দাবানলের মতো। কথাটি বলেই তার মুখে তিক্ততার ম্লান হাসি খেলে গেল। কোকো তাকিয়ে আছে, কিন্তু বুঝেছে কি কে জানে। উমাইর খাবারের পাত্রটা ধীরে ধীরে খাঁচার মধ্যে রাখল। তারপর নিরাশ কণ্ঠে ম্লান হেসে বলল, আমার পাষাণ ঝাঁসি মহিলা জানতে পারল না যে তার খুঁজে কেউ কতটা উন্মাদ, পাগল হয়ে যাচ্ছে। তার জন্য কেউ কতটা বিরহে, কত শত অব্যক্ত যন্ত্রণায় তর পাচ্ছে, আহাজারি করছে। কিন্তু হায়, এসবের জন্য তো আমি তাকে দায়ীও করতে পারি না। এ কেমন যাতনা, কেমন শান্তি, কেমন অশান্তি। কথাগুলো বলে সে নিঃশ্বাস ফেলল।
কিন্তু কোকো তো একটা পাখি, মানুষ নয়। উমাইরের এই গভীর কথা সে কি আর বুঝতে পারে? কিংবা হয়তো পেরেছে, আবার হয়তো না। খাঁচার বাইরে থেকে তাকিয়ে উমাইর শুধু দীর্ঘশ্বাস ফেলল, যেন কোনো এক অতলান্ত যন্ত্রণার সাগরে গেল তার পুরো অস্তিত্ব। কোকো কিছুক্ষণ উমাইরের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মতো খাবার খেতে লাগলো। খাওয়ার ফাঁকেই হঠাৎ নিজের মতো করে আওড়াতে শুরু করলো, টনি পাষাণ, টনি পাষাণ। পাখিটার কথায় উমাইর থমকে গেল। একটু পর কথাটা সম্পূর্ণ বুঝতে পেরে বিষাদমাখা এক হাসি ফুটল তার মুখে। কোকোর দিকে তাকিয়ে অস্পষ্টভাবে ফিসফিসিয়ে বলল, আসলেই তোর টনি পাষাণ। তুই যদি পারিস, সে মানুষ কেন পারে না আমাকে আপন করে নিতে? কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো। কোকো ততক্ষণ আপন মনে খাঁচার ভেতরে খাচ্ছে। সে যে তু অবুঝ। তার জীবনের কথা সে বা কী করে বুঝবে? রাত প্রায় 10টা। বাড়ির নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ কলিং বেলের আওয়াজ তটিনীর কানে এলো। সে খুশি মনে ঘর থেকে বেরিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই চোখে পড়ল রিভাস। তবে তার মলিন মুখ দেখে তটিনীর বুক ধক করে উঠল। এক মুহূর্তেই মনের ভেতরে যেন আশঙ্কার মেঘ জমে উঠল। সে ধীরে সরে দাঁড়িয়ে রিভাসকে ভিতরে আসার পথ করে দিল। রিভাস কোনো কথা না বলে সোজা চলে গেল রুমে ফ্রেশ হতে। তটিনী দরজার পাশে দাঁড়িয়ে অস্থিরভাবে ভাবতে লাগলো, রিভাসের এমন চুপচাপ থাকা স্বাভাবিক নয়। কিছু তো হয়েছে, না হলে সে এমন মলিন মুখে ফিরবে কেন? তার সেদিনের ঘটনা মনে পড়ে গেল। রিভাসকে নিজের জীবনের জটিল সত্যগুলো জানিয়ে সে যখন তার মায়ের সাথে কথা বলার অনুরোধ করেছিল, রিভাস দ্বিমত করেনি। তার ফোনটি দিয়ে দিয়েছিল। কিন্তু বারবার চেষ্টা করেও তটিনী তার মায়ের ফোনে যোগাযোগ করতে পারেনি। ফোনটা বন্ধ পাওয়া মাত্রই তার মনের ভেতর উদ্বেগ দানা বাঁধতে থাকে। তারপর রিভাসকে সে সরাসরি সাহায্যের অনুরোধ করেছিল, কারণ তটিনী জানত সরাসরি গ্রামে গেলে উমাইর তাকে ধরে ফেলবে। রিভাস তার কথাই রাজি হলে পরবর্তী কয়েকদিন তার কাজের চাপে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কয়েকদিন গুরুত্বপূর্ণ হার্ট অপারেশনের পর আজই ছিল তার একটু ফাঁকা সময়। তাই আজ ভোরের দিকে সে তটিনীর গ্রামে গিয়েছিল। তবে রিভাসকে এমন মলিন মুখে ফিরতে দেখে তটিনীর শঙ্কা আরও গাঢ় হয়ে উঠল। তার মনে নানা আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠল। এই কয়দিনে রিভাসের সাথে তার ভালো একটা বন্ধুত্ব হয়ে উঠেছে। শুধু রিভাস নয়, সানজির সাথেও। সানজি প্রায়ই তটিনীর সাথে দেখা করতে হসপিটালের কাজ শেষ করে রিভাসের সাথে আসে। প্রথম দিকে তটিনী একটু দ্বিধাগ্রস্ত থাকলেও রিভাস এবং সানজির আন্তরিক ব্যবহারে ধীরে ধীরে তাকে স্বাচ্ছন্দ্য এনে দেয়। সানজি প্রায়ই তার সুবিধা অসুবিধা নিয়ে খোঁজখবর নেয়। তাদের এমন আচরণে তটিনী অবাক হয়। তারা যেন তাকে অতি সহজেই আপন করে নিয়েছে। রিভাসের ডাক শুনে তটিনীর ভাবনার জাল থেকে বের হয়ে আসে। লিভিং রুমের দিকে এগিয়ে সোফায় বসল। রিভাস তার সামনে বসল গম্ভীর মুখে। তটিনী তার দিকে এক ঝলক তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। কিন্তু সেই এক ঝলকেই বুঝে গেল রিভাস মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। তার ভেজা চুল থেকে পানির কণা গড়িয়ে পড়ছে। রিভাস মুখের গাম্ভীর্য তটিনীর মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। সে গভীর চিন্তায় ডুবে গেল। কিন্তু তার মনে প্রশ্নগুলো আরও বেশি করে জেগে উঠল। কি হয়েছে রিভাসের? কেন সে এমন মলিন মুখে ফিরল? তার মা, বাসার সবাই ঠিক আছে তো? উমাইর তার পরিবারের সাথে খারাপ কিছু করেনি তো? আমি এখন যা বলবো তোমার তা মেনে নিতে হয়তো খুবই কঠিন হবে, কিন্তু বলবো নিজেকে শক্ত করে রেখো, উত্তেজিত হবে না। স্রষ্টা আমাদের ভাগ্যে যা লিখেছেন তাই হবে। আমরা যত যাই করি না কেন তা কখনো খণ্ডাতে পারবো না। রিভাসের কথাগুলো যেন ভারী পাথরের মতো আছড়ে পড়ল তটিনীর হৃদয়ে। তার কণ্ঠের দৃঢ়তা আরও শীতল স্থিরতায় এই মুহূর্তটাকে আরও রহস্যময় করে তুলল।
তটিনী অনুভব করল তার চোখের পাতা তীর তীর করে কেঁপে উঠছে, যেন কোনো অজানা শঙ্কা তাকে গ্রাস করছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডের স্পন্দন এক লহমায় দ্রুত হয়ে গেল, যেন পাঁজর ভেদ করে বেরিয়ে আসতে চায়। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। এক অজানা ভয়ে, এক অদ্ভুত প্রতীক্ষা তার সমস্ত সত্তাকে আঁকড়ে ধরেছে। নিজের মনের গভীর থেকে সে বুঝতে পারল, পরবর্তী মুহূর্তে যা শোনার অপেক্ষা তা হয়তো তার জীবনের পথ চিরতরে বদলে দিতে চলেছে। গ্রামে অয়ন নামে যে ছেলেটা ছিল, যে তোমাকে বারবার বিরক্ত করত, তার ক্ষোভ ছিল একটাই, তোমাকে নিজের করতে পারেনি। তাই অপমান আর রাগ সে চাপা রেখেছিল এতদিন। কিন্তু সেই বিষ তার ভেতরে ছড়িয়ে পড়েছিল আর শেষে গিয়ে আছড়ে পড়ল তোমার ভাইয়ের উপর। 1 সপ্তাহ আগে তোমার ভাই তখন বাজার থেকে ফিরছিল। সেই সময় অয়ন তাকে ডেকে কথা বলার অজুহাতে কাছে টানে। তোমার ভাই যেহেতু প্রতিবন্ধী, তাই তার ষড়যন্ত্র বুঝতে পারেনি। কথার ছলে ধীরে ধীরে অয়ন তাকে নিয়ে এক জনমানবহীন রাস্তার মাঝখানে। রাস্তার দুপাশে শুধু শূন্যতা। এক সময় হঠাৎ করে দূর থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটা ট্রাক দেখা যায়। অয়ন মুহূর্তের মধ্যেই রাস্তা থেকে সরে গেল, কিন্তু তোমার ভাই কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটা তাকে চাপা দিয়ে চলে যায়। তার মাথার উপর দিয়ে পুরো ট্রাকটি চলে গিয়েছিল, তাই ঘটনাস্থলেই সে মারা যায়। রিভাস এক মুহূর্ত চুপ হয়ে গেল। গভীর শ্বাস নিয়ে তটিনীর মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো বন্ধ করে, কিন্তু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দাঁতে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ। রিভাস আবার বলতে শুরু করলো, গলার স্বরে আরও গভীর দুঃখের ছোঁয়া। এই খবর তোমার আম্মু যখন শুনতে পায়, তখন তার শরীরের সেই ধাক্কা সহ্য করতে পারেনি। তৃতীয়বারের মতো স্ট্রোক করে। তিনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, আর আগে 2 বার স্ট্রোক করার ফলে তৃতীয়বার স্ট্রোক করায় পরদিন ভোরে তিনি পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যান। কথাগুলো শেষ হতে না হতেই তটিনী যেন শিলায় পরিণত হলো। সে হাত দিয়ে মুখ ঢেকে বসে রইল, কিন্তু তার সারা শরীর কাঁপছে, যেন কোনো অদৃশ্য ঝড় তার ভেতরটাকে চুরমার করে দিচ্ছে। আর রিভাস, সে চুপ করে তাকিয়ে রইল তটিনীর মনের এই অশান্ত ঢেউগুলোর নিস্তব্ধ সাক্ষী হয়ে। তটিনী ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা টলমল করছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, শ্বাস যেন আটকে আসছে। তার হাত কাঁপছে থরথর করে, ঠোঁট শুকিয়ে গেছে। রিভাসের মুখ থেকে শোনা সেই দুঃসংবাদ যেন তার শরীরের শক্তি শুষে নিয়েছে। চোখের কোণ শুকনো, তবু মনে হচ্ছে ভেতরের কোথাও অদৃশ্য জলধারা প্রবাহিত হচ্ছে। একটি মুহূর্তে তটিনী একবার জানালার বাইরে তাকালো। ঘন মেঘে আকাশ যেন তার যন্ত্রণা অনুভব করছে। রিভাস তার জায়গায় স্থির হয়ে বসেছিল। সে জানে এই মুহূর্তে কোনো শব্দই তটিনীর ভেঙে পড়া হৃদয়কে জোড়া লাগাতে পারবে না। হঠাৎ তটিনীর শরীর ভারসাম্য হারালো। দেয়ালের দিকে হাত বাড়ালেও শরীর তাকে সমর্থন করল না। সে একদম মেঝেতে বসে পড়ল। রিভাস ছুটে এসে তটিনীর কাঁধে হাত রাখল। তার ঠোঁট বেঁকে যেতে শুরু করলো। ডান হাতে একেবারে অসাড় হয়ে ঝুলে পড়েছে। তটিনীর ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বের হচ্ছে না। এটা দেখে রিভাস উত্তেজিত হয়ে বলল, তটিনী, শুনো, তুমি আমার কথা শুনতে পারছো? তটিনীর দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। তার চোখে শুধুই অসহায়ত্ব। রিভাস বুঝল, এটা তার শুধু শ্বাসকষ্ট নয়, এটা স্ট্রোক। তার মাথার ভেতর ঘন্টার মতো শব্দ বাজতে লাগলো। সে দ্রুত নিজের ফোন বের করে অ্যাম্বুলেন্সকে ডাকল, কিন্তু তার মনে হলো সময় যেন থেমে গেছে, আর প্রতিটা মুহূর্ত যেন তাকে গ্রাস করছে। অপেক্ষা করার সময় আর সাহস হলো না। তটিনীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। সে তাকে 2 হাতে পাজাকুলো করে তুলল। তটিনীর শরীর যেন নিথর, তার নরম হাতগুলো নিতিয়ে পড়েছে।
রিবাজ তাকে তার মার্সিডিজ গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল। সে তটিনীর সিট বেল্ট লাগিয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসে পড়ল। তার হাত তখনও কাঁপছে। ইঞ্জিন চালু করে গাড়ির গতি বাড়িয়ে দিল। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে দ্রুত গতিতে, পেছনে চলে যাচ্ছে, কিন্তু তার মন আটকে আছে তটিনীর মুখে। সময় যেন থমকে গেছে। তার হৃদয়ের গভীরে যে ভয় আর আশার মিশ্রণ কাজ করছে তা কেবল তার দৃষ্টিতেই প্রতিফলিত। তটিনী নামটি যেন জলের মতো স্বচ্ছ, নদীর মতো প্রবাহমান। তার কথা, তার হাসি, এমনকি তার চোখের গভীর দৃষ্টিও যেন একটি অতল রহস্য বহন করে। সে মেয়েটাকে প্রথমে অন্যদের মতোই ভেবেছিল, একজন সাধারণ মানুষ। কিন্তু যতই সময় গড়িয়েছে ততই সে বুঝেছে তটিনী সাধারণ নয়। তটিনী হলো তার জীবনের সেই প্রবাহ যে তার শুষ্ক মনোভাবকে সজীবতা দিয়েছে। হয়তো সে তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু তটিনী তো বিবাহিত। বিবাহিত তো তাই কি হয়েছে? তটিনী তো তার সাথে সংসার করবে না। তটিনী উমাইরকে তালাক দিয়ে দিলে সে তার অনুভূতির কথা জানাবে তটিনীকে। তটিনী, আমি আছি, আমি তোমাকে বাঁচাবো, বলে রিবাজ গাড়ির গতি বাড়িয়ে দিল। হয়তো তটিনী জানেও না তার হাসি, তার নির্বিকার দৃষ্টিতে ছড়িয়ে দেওয়া উষ্ণতা তাকে এমন এক জগতে নিয়ে গেছে যেখানে সে আগে কখনো যায়নি। তটিনী তার জীবনের নদী, আর সে নদীর জন্য সে সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত। রিবাজ তার বাসা থেকে গাড়ি নিয়ে বের হতেই কালো স্যুট পরিধান করা বডিগার্ড টাইপের কয়টা লোক ঝোপের আড়াল থেকে বের হলো। তার মধ্য থেকে একজন ফোন দিয়ে দ্রুত কাউকে কল দিল। পাশ থেকে কল ধরতেই বডিগার্ডটি হন্তদন্ত হয়ে বলল, ম্যামের হয়তো কিছু হয়েছে। ছেলেটি ম্যামকে বাজাকুলো করে গাড়িতে নিয়ে বের হতে দেখা গেল। তার এমন কথায় কলের উপাসের ব্যক্তি ক্রোধে স্পষ্ট হয়ে উঠে কপালের শিরাগুলো। আগুনের লেলিহান শিখার ন্যায় জ্বলে ওঠে হিংস্র পশুর ন্যায় শানিত দৃষ্টি। দুই অধরের মাঝের জ্বলন্ত ট্রেজার সিগারেটটি বাম হাতে নিয়ে শক্ত মুষ্টি করে চেপে ধরল। ক্রোধে শক্ত হয়ে কুঁচকে উঠে ভ্রুদয়, আর তার বলিষ্ঠ চোয়াল শক্ত হয়ে এলো। দুই অধর শক্তভাবে একে অপরের মধ্যে চেপে ধরল, যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো তার ভিতরের উত্তেজনা জ্বালা আরও বাড়ছে। এবার বজ্রপাতের মতো গর্জন করে বলে উঠল, হাউ ডাস এ স্কান্ডেল ডেয়ার টু টাচ মাই হানিবাগ। উমাইরের এমন কথায় বডিগার্ড ঘাবড়ে গেল। সে কি বলবে তা খুঁজে পেল না। সে তো বলল ম্যামের হয়তো কিছু হয়েছে। তাহলে ও সুস্থ, তাকে না ছুলে কিভাবে নিয়ে যাবে হসপিটালে? কিন্তু এই কথাটা এই সাইকো বেটা কিভাবে বুঝবে? বডিগার্ডটি ভাবনার মাঝেই ফোনের উপাস থেকে উমাইর দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলা কথা কর্ণপাতে প্রবেশ করল। স্টুপিডের দল, তাদের ফলো কর। আর তোরা যে তাদের ফলো করছিস এটা যেন কোনোভাবেই বুঝতে না পারে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। উমাইর তার শেষের কথাটা শোনার অপেক্ষা করল না, তার আগেই কল কেটে দিল। দিয়ে লেথের কাছে কল দিল। লেথ বাথরুমে ছিল। এমন সময় কল বেজে ওঠায় বিরক্তসূচক চ উচ্চারণ করল। শালার হেগেও শান্তি নেই, বলেই দ্রুত ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হলো। এর মধ্যেই দুবার কল কেটে গিয়েছে। সে আর সময় ব্যয় না করে পুনরায় বেজে ওঠা কলটি দ্রুত ধরল। তার আগে ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা কল দেওয়া ব্যক্তির নামটা দেখে নিল। আর ব্যক্তির নামটি দেখে তার মুখটা চুপসে গেল। উমাইর ভাই। এত দেরি করে কল ধরাই তাকে না জানি কী অবস্থা করে। সে কল ধরে ফোনটা কানে নিতেই উমাইরের একটি বজ্রকণ্ঠের ধমক শুনতে পেল। গ্রেসলেস, এতক্ষণ লাগে ফোন ধরতে? এতে লেথ চোখ বন্ধ করে ফোনটা কান থেকে কিছুটা দূরে সরিয়ে নিল। তার কানের মধ্যে পোকা যেন নড়ে উঠল উমাইরের দেওয়া অমন ধমকে। সে ফোনটা পুনরায় কানের কাছে ধরে ফোকলা এক হাসি দিয়ে আমতা আমতা করে বলল,
ওই একটু হাগার নিয়ে ব্যস্ত ছিলাম। থুকু ভাই, ওই টয়লেটে। লেথের এমন এলোমেলো কথা শেষ হওয়ার আগেই উমাইর রাশভারী কণ্ঠে ধমক শুনতে পেল। ইউ জ্যাকেস! এসব কি ল্যাঙ্গুয়েজ? তোর কি ঠিকঠাকভাবে হাগা হয়নি? সেই হাগু কি তোর মাথায় উঠে গিয়েছে যে এসব মূর্খতার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস? ভাই, তুমিও তো বললে। লেথ ইনোসেন্ট স্বরে বলা এই কথায় উমাইর হতভম্ব হয়ে পড়ল। আসলেই তো, সেও কি সব বলছে? জাসি মহিলা তার মাথার সিস্টেমই নষ্ট করে দিয়েছে। সে ফুস করে একটা শ্বাস ফেলে এবার গম্ভীর হয়ে বলল, আমি রাতেই বিডিতে ব্যাক করতে চাই। তুই প্লেনের টিকেটের ব্যবস্থা কর যত দ্রুত। উমাইরের এমন কথাই লেথ এবার হতভম্ব হয়ে পড়ল। 2 ঘন্টাও পার হতে পারেনি তারা নিউ ইয়র্কে এসেছে কিছু জরুরি কাজে। এতক্ষণ জার্নি করে ক্লান্ত তার শরীর ভেঙে আসছে। আবার রাতেই ফেরত যাওয়া তার পক্ষে অসম্ভব। ভাই, আগামীকাল ফেরত যাওয়া আমার পক্ষে অসম্ভব। যতদূর জানি রাতে প্লেনের টিকিটও পাওয়া যাবে না, সব বুকিং হয়ে গিয়েছে। আর তুমি কি ভুলে গিয়েছ আমরা একটা ডিল ফাইনাল করতে এখানে এসেছি, আর তা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা ইম্পর্ট্যান্ট? আমার জীবনে তনির থেকে আর অন্য কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। টিকিট না পাওয়া গেলে প্রাইভেট জেটের ব্যবস্থা কর, আর তুই না গেলে থাক। উমাইরের এমন কথাই লেথ কী বলবে বুঝে পেল না। তটিনীর কি খোঁজ পাওয়া গিয়েছে? হয়তো গিয়েছে, তাই তো এত মরিয়া হয়ে উঠেছে ফেরত যেতে। আর উমাইর যখন বলেছে সে ফেরত যাবে, তো সে তখন যাবেই, এটা তার জানা। তাই আর কথা না বাড়িয়ে ফুস করে একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা দেখছি। উমাইর কল কেটে দিল। দিয়ে সে বিলাসবহুল এক রুমের বেডে শরীর এলিয়ে দিল। দিয়ে নিস্তেজ স্বরে বলল, তাহলে অবশেষে পেলাম আপনার খোঁজ। সে ভাবতে থাকল, তটিনীদের বাসার আশেপাশে তার বডিগার্ডরা থাকত। তটিনীর ভাই প্রতিবন্ধী হওয়ায় তারা আর তাকে পাহারা দিত না। কিন্তু তাদের অজান্তেই অয়ন নামে ছেলেটি যে এমন একটি কাজ করে ফেলবে তা তার ধারণার বাইরে ছিল। অয়ন বর্তমানে ক্যান্ডেস্টাইন হেভেনের ডার্ক নেস্টে বন্দি আছে। সে তটিনীর মা স্ট্রোক করার কথা শুনে তখনই সেখানে যায়, কিন্তু সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে তিনি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে তার লোকেরা তাকে হসপিটালে নিয়ে যেয়ে ডক্টরের সাথে কথা বলে তাদের বেস্টটা দিয়ে চিকিৎসা করতে বলেছিল। কিন্তু তিনি আগে যেহেতু 2 বার স্ট্রোক করেছিলেন, আর এটা অনেক বড় একটা স্ট্রোক ছিল, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি। উমাইর জানত তটিনী না আসলেও তার হয়ে কেউ খোঁজ নিয়ে আসবে। তাই তার কয়টা লোক লাগানো ছিল ওই গ্রামে। তাদের মধ্যে একজনের কাছে রিভাস গিয়েছিল তটিনীর বাসার মানুষের সম্পর্কে জানতে, আর সে জেনে চলে যায়। তখনই সেই লোক তার বডিগার্ডদের কাছে এই বিষয়ে অবগত করে। এটা বডিগার্ড তাকে জানালে সে ওই ছেলেটাকে ফলো করতে বলে। আর সে বুঝতে পেরেছিল তটিনী এর কাছেই আছে, হলোও তাই। তার ভাবনার মধ্যে সেই বডিগার্ডের মধ্যে একজনের কল আসলো। উমাইর কলটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে যা শুনল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। ফোনের ওপাশ থেকে ভেসে আসা খবর যেন মুহূর্তেই তার পৃথিবীটা উল্টিয়ে দিল। তটিনীর শ্বাসকষ্টের সমস্যা ও মানসিক চাপের কারণে তার স্ট্রোকের ঝুঁকি বেড়েছিল। এর সঙ্গে মা ভাইয়ের মৃত্যুর সংবাদে তার মানসিক অবস্থা আরও ভেঙে পড়েছিল, যা শারীরিকভাবে তাকে আরও দুর্বল করে তুলেছিল। এই অবস্থার ফলে শেষমেশ সে ছোটোখাটো একটি স্ট্রোকের শিকার হয়। তটিনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যবশত যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা হয়। এখন সে আইসিইউতে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছে তার কম বয়স এবং দ্রুত চিকিৎসা পাওয়ার কারণে কয়েকদিনের মধ্যেই তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। এই খবর শুনে উমাইরের মনে এক অজানা শঙ্কার মেঘ জমে উঠল। সে তৎক্ষণাৎ বডিগার্ডকে কড়া নির্দেশ দিল,
ডাক্তারের সঙ্গে কথা বলে যেন সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু একই সঙ্গে কঠোরভাবে জানিয়ে দিল এই খবর যেন আর কারোর কানে না পৌঁছায়। কল কেটে ফোনটা রাগের চোটে বেডের উপর ছুঁড়ে ফেলে উমাইর রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাংলাদেশে এখন রাত 12টা বাজলেও নিউ ইয়র্কে এখন দুপুর 1টা। তটিনীর অসুস্থতার খবর তার হৃদয়ে তীব্র কষ্টের ঝড় তুলেছে। তার ভেতরের প্রতিটি স্পন্দন যেন তাকে বলে চলেছে, ঝাঁসি মহিলার কিছু হবে না, কিছু হতে পারে না, সে এতটা দুর্বল না। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে উমাইর দূরের দিগন্তে চোখ মেলে তাকালো। শীতল বাতাস তার চুলে আর মুখে লাগছিল, কিন্তু তার ভেতরের অগ্নি যেন আরও জ্বলে উঠছে। এই দূরত্ব, এই অসহায়ত্ব আর সহ্যও হচ্ছে না। তবুও বাস্তবতা তাকে আটকে রেখেছে। এই শূন্য রুমে, যেখানে শুধু অস্থিরতা একমাত্র সঙ্গী। হাসপাতালের শীতল সাদা দেয়ালগুলোর মধ্যে এক রুমে জানালার পাশ দিয়ে সূর্যের নরম আলো হালকা পর্দা ভেদ করে ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে, আলোকিত করেছে প্রতিটি কোণ। নীরবতা যেন এখানে স্থায়ী বাসিন্দা। ঘরের নিস্তব্ধতাকে সঙ্গ দিচ্ছে কোনায় রাখা মনিটরের সূক্ষ্ম শব্দ আর স্যালাইনের ধীর ফোঁটা পড়ার মৃদু ছন্দ। রুমের মাঝখানে রাখা বিছানায় শুয়ে আছে এক তরুণী। তার মুখাবয়বে ক্লান্তির চিহ্ন থাকলেও গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুখখানি যেন একেবারে শান্তির প্রতীক। তার নরম ত্বকের উপর সূর্যের আলো খেলা করছে। আলোর উজ্জ্বলতায় সে যেন আরও কোমল, আরও স্বচ্ছ হয়ে উঠেছে। হাসপাতালের রোগীর ঢিলেঢালা পোশাক তার উপর পরে থাকলেও তার ব্যক্তিত্বের মাধুর্য একটুও ম্লান হয়নি। তার নিঃশ্বাস ধীর, নিস্তব্ধ। ঘরে যেন সেই নিয়মিত ধুক ধুক শব্দ একরকম সুরের মতো শোনাচ্ছে। এমন শান্ত রুমের দরজাটি ধীরে খুলে গেল। কেউ নীরব পায়ে ঘরে প্রবেশ করল। তার চোখ সরাসরি তরুণীর ঘুমন্ত মুখে স্থির হলো। কিছুক্ষণ সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল, যেন এই দৃশ্য তাকে মোহিত করছে। এবার ধীরে ধীরে সে তরুণীর দিকে এগিয়ে গেল। তারপর ঝুঁকে তার বলিষ্ঠ আঙ্গুল দিয়ে তরুণীর মুখে আলতোভাবে স্পর্শ করল। সেই মুহূর্তে এক গভীর হাসকি কণ্ঠে তার ঠোঁট থেকে শব্দ বের হলো, যেন তপ্ত মধুতে মাখানো, হ্যালো ডার্লিং। তার কণ্ঠস্বর ছিল নিচু, গভীর আর খানিকটা রহস্যময়। তার এই স্বর যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে নতুন কিছু অনুভবের সুর তুলল। ঘুমন্ত তরুণী মুখের কোণে যেন হালকা এক অভিব্যক্তি ফুটে উঠল, মুখে এক মৃদু সাড়া। হয়তো স্বপ্নেও সে এই কণ্ঠের স্পর্শ অনুভব করল। এটা দেখে যুবকটি বাঁকা হাসল, যা আলো আর অন্ধকারের এই অসীম নীরবতায় এক নতুন গল্পের ইঙ্গিত দিল।